ভোটের খবর নিয়ে রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব লাবণী গুহর কাছে। লাবণী, প্রথম ১.৫ ঘন্টায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কেউ কোনো বিষয়ে অভিযোগ করেছেন কিনা বিস্তারিত আমাদের জানাবেন। সুমনা, আমি আছি উত্তর বাড্ডার AKM রহমতুল্লাহ কলেজে, যেখানে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকাল 7:30টার সময় যখন এখানে ভোট গ্রহণ শুরু হয় তখন খুব একটা ভিড় লক্ষ্য করা না গেলেও ঠিক 8টা বাজতে বাজতেই আমরা লক্ষ্য করেছি নারী এবং পুরুষের বেশ দীর্ঘ লাইন এবং উৎসব মুখর পরিবেশ, যেটা বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবারের যে নির্বাচন সেটা উৎসব মুখর পরিবেশই হচ্ছে। এখন পর্যন্ত আপনি যে প্রশ্নটা করেছেন যে কোনো ধরনের অভিযোগ আছে কিনা, এখন পর্যন্ত আমি ভোটারদের সাথে কথা বলেছি, নারী এবং পুরুষ উভয় ভোটারদের সাথে কথা বলেছি। তারা এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত তারা করেননি আমাদেরকে ভোটে দেওয়ার ব্যাপারে। তারা বলছেন যে তারা সুষ্ঠুভাবেই ভোট দিয়েছেন এবং যে দুটি ভোট গণভোট এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে বিষয়টি, তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। ভোটাররা আমাদেরকে বলছেন দীর্ঘদিন পরে ভোট দিতে পেরে তারা বেশ উৎফুল্ল, বেশ আনন্দিত। তারা অনেকটা তারা চাচ্ছেন যে দেশ যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, সেই জন্য তারা পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। আরেকটা যে বিষয় জানিয়ে রাখি যে এখানে জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম এসেছিলেন ভোট দিতে, তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। তিনি সকাল 8টার দিকে এখানে এসেছিলেন এবং তিনি তার ভোট প্রদান করেছেন। ভোট দেওয়ার শেষে তিনি সাংবাদিকদের বলেন যে গতকাল রাত্রে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, নির্বাচনের আগের রাতে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা। এই ঘটনাগুলো যেন আজকে সারাদিনে আর কখনো না হয় সেই প্রত্যাশা করেন তিনি এবং এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আরেকটি প্রশ্ন করা হলে তিনি বলেন যে জামায়াত সহ 11 দলীয় জোটের সাথে মিলিত হয়ে যে তিনি যে ভোট করছেন সেই ভোটে তারা জয়ের ব্যাপারে বেশ প্রত্যাশী। তারা মনে করেন 11 দলীয় জোট সরকার গঠন করতে পারবে। আর আরেকটি বিষয় বলেছেন যে এখন পর্যন্ত ফলাফলের থেকে বড় ব্যাপার হচ্ছে আজ সারাদিনে কতটা সুষ্ঠুভাবে ভোট প্রদান হলো। সুমনা। লাবণী, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, তারেক রহমান সহ আর কারা এই কেন্দ্রে ভোট দিবেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান এই কেন্দ্রে সেই ভোটটি আসলে প্রদান করবেন বলে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানিয়েছি এবং দলীয় সূত্রের মাধ্যমে কিন্তু আমরা আসলে জেনেছি। এটা ছাড়াও আরও একজন এখানে ভোট দিতে আসবেন, যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই কেন্দ্রে আসলে উনারও ভোট দেওয়ার কথা রয়েছে, আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। আর আপনি জানতে চাচ্ছিলেন যে সার্বিক পরিস্থিতিতে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর এখানে অনেক সদস্যকেই কিন্তু আমরা এখানে দেখেছি এবং তারা তৎপর রয়েছে এবং এখানে যারা ভোট দিতে আসছেন, এখানে কিন্তু ঢাকা 17 আসনের যারা ভোটার রয়েছেন, এই কেন্দ্রের যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে আসছেন এবং খুব উচ্ছ্বসিত হয়ে ভোট প্রদান করছেন এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম কোনো পরিস্থিতি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের সামনে সার্বিক পরিস্থিতি কেমন লেগেছে। তারা কিন্তু আমাদেরকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি সুমনা, যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন গত 9 জানুয়ারি পর্যন্ত এবং 9 জানুয়ারির পরে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলীয় বৈঠকের মাধ্যমে। তিনি এই চেয়ারম্যান হয়ে তিনি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি 300 আসনের মধ্যে 2টি আসনে তিনি কিন্তু প্রার্থী হয়েছেন, যেটি
যেটি বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসন। বগুড়া ৬ আসনেও তিনি কিন্তু প্রার্থী হয়েছেন এবং তিনি কিন্তু সেখানেও নির্বাচনের আগে গিয়ে গণসংযোগ করে এসেছেন এবং ঢাকা ১৭তে কিন্তু শেষ পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং তিনি এখন পর্যন্ত আমাদের কাছে এতটুকু আমি আপনাকে জানাতে পারি যে এই কেন্দ্রে এবং এইখানে এখন পর্যন্ত তারেক রহমান সহ তারেক রহমানের সহধর্মিণী এবং কন্যার এখন পর্যন্ত আসার কথা রয়েছে এবং পরবর্তীতে আমরা এটাও জানতে পেরেছি যে তারেক রহমানের ছোট ভাই অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তার কন্যারাও কিন্তু এই কেন্দ্রে এসেই ভোট প্রদান করবেন, এতটুকু আমাদের কাছে আছে এবং পরবর্তীতে আমরা আরও কোনো তথ্য আসলে বা আরও কোনো তথ্য যখন আমরা জানতে পারবো আমরা কিন্তু তখন আপনাকে জানাতে পারবো। আর এছাড়াও আসলে এই কেন্দ্রে যারা ভোটার রয়েছেন, এই কেন্দ্রে এসে যারা ভোট প্রয়োগ করছেন এবং ভোট দান করছেন তারা এখন পর্যন্ত তাদের মধ্যে আমরা কিন্তু বেশ উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা কিন্তু উচ্ছ্বাসের সাথে এখানে ভোট প্রয়োগ করছেন এবং শেষ পর্যন্ত আসলে কি হয় এটা দেখার জন্য বা জানানোর জন্য আমরা এখানে রয়েছি এবং পরবর্তীতে আমরা আপনাকে আরও তথ্য জানাতে পারবো। সুমনা। গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী। ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর বাড্ডায় নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি, ফলে সেই লক্ষ্য সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর নিয়ে রাজধানীর আরেকটি কেন্দ্র থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। এবারে নির্বাচনে 188 নম্বর আসন ঢাকা 15-তে। এখানে আসলে যে যারা ভোট দিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি শুরু থেকেই, অর্থাৎ 7:30 ভোট শুরু হয়, তার 7টা থেকে আমি এখানে এসে পৌঁছাই 7টা কিছু আগে। তারপরে যখন ভোট শুরু হয় তাদের সাথে কথা বলেছি, যারা ভোট দিয়ে বের হয়েছেন বা ভোট দিতে এসেছেন, বিশেষ করে ভোট দিয়ে যারা বের হয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে ভোট দিতে তাদের কোনো রকমের অসুবিধা হয়নি এবং বেশ উৎসবমুখর একটা পরিবেশ তারা এখানে দেখতে পাচ্ছেন। এবং একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ঢাকা 15-তে যে দুজন যে 8 জন প্রার্থীর মধ্যে 2 জনের মধ্যে একজন উনি ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, তিনি কিন্তু ভোট দিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে। 8:21-এ উনি এই কেন্দ্রে আসেন এবং ভোট দিয়ে উনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে উনি বলেছেন একটা কথা, সেটা হচ্ছে যে এই যে ভোট দিতে পারা এবং দীর্ঘদিন পর উনি ভোট দিতে পেরেছেন, এই ভোট দিতে পারাটা একটা নতুন যুগের সূচনা হয়েছে এবং উনি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণ আশাবাদী। এবং একটা বিষয় নিশ্চয়ই আপনি জানেন যে গতকাল থেকে ভোটের আগের দিন অর্থাৎ থেকে যে বিষয়টি আসছিল যে ঠাকুরগাঁও জামাতের আমিরের কাছে 74 লাখ টাকা পাওয়া সহ নানা রকমের ঘটনা, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে এসেছে বা সংবাদ মাধ্যমে এসেছে, সেসব বিষয়ে ওনাকে জানতে চাওয়া হয়েছে। উনি বলেছে যে এগুলো আসলে সব বিচ্ছিন্ন ঘটনা এবং এগুলা উনি আসলে একদম স্ট্রেটলি বলে দিয়েছে যে ভোটে বিএনপি যেমন তাদের দোষ খুঁজছেন, তারাও বিএনপির দোষ খুঁজছেন, এমন কথা উনি একদম স্পষ্টভাবে বলেছেন। সো এমনটা চলতে থাকুক, ভোট হচ্ছে, ভোটের মধ্যে যে উৎসব মুখর পরিবেশ, ভোটার আসছেন, ভোট দিচ্ছেন, এই বিষয়টাই আসলে ওনার কাছে মুখ্য এবং উনি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণ আশাবাদী। এবং আরেকটি তথ্য জানিয়ে রেখে যে বিএনপির যিনি প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান, তিনি কিন্তু মিরপুর 10-এ আদর্শ উচ্চ বিদ্যালয়ে উনি কিন্তু ওনার ভোট কিছুক্ষণ আগে দিয়েছেন, যেটা আমি জানতে পেরেছি। তো সব মিলে আসলে ঢাকা 15-তে ভোট দিতে আসা ভোটাররা এবং এখানকার পরিবেশ সব কিছু বেশ চমৎকার এবং সুন্দরভাবে রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো রকমের কোনো কিছু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে আমরা তথ্য আরও জানবো, আরও নতুন তথ্য আপডেট হবে নিশ্চয়ই, কারণ যেহেতু 4:30 পর্যন্ত একটানা ভোট চলবে, সকাল 7:30 শুরু হয়েছে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই নতুন কোনো তথ্য নিয়ে আবারও হাজির হবো। তবে এখন পর্যন্ত আসলে এখানকার ভোট কেন্দ্রের অবস্থান বেশ উৎসবমুখর এবং জামাতের আমিরও ভোট দিয়ে গেছেন এবং উনি ভোট দিয়ে উনি ওনার দলের এবং ওনাদের যে জোট সেখান থেকে আসলে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে।
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় 4টি সংসদীয় আসনে লড়ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেখানকার ভোটের চিত্র জানাতে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী দেবেশ সরকার। কথা বলবো তার সঙ্গে। দেবেশ, জেলায় ঝুঁকিপূর্ণ আসন কয়টি রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কুষ্টিয়া সীমান্তবর্তী জেলা, এই জেলায় মোট আসন সংখ্যা রয়েছে 4টি। কুষ্টিয়া 1, দৌলতপুর, যেটা হচ্ছে আপনার মূল সীমান্তবর্তী এলাকা। এর বাইরে রয়েছে ভেড়ামারা, মিরপুর মিলে একটি আসন, আর কুষ্টিয়া সদর এবং কুমারখালী খোকসা মিলে একটি আসন। এই আসনে মোট 4টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার 25 জন প্রার্থী। কুষ্টিয়া জেলার 4টি আসনে মোট ভোটার রয়েছে 17,47,764 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 599টি, তার মধ্যে ঝুঁকিপূর্ণ 287টি আর অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 99টি। সোমাইয়া, ইতিমধ্যে নির্বাচন কমিশন 306টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে। আমরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছি কুষ্টিয়া সদর আসনের একটি নারী ভোট কেন্দ্রে, 2 নম্বর ওয়ার্ডের নারী ভোট কেন্দ্রে। আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলবো যে তারা কোনো ধরনের কোনো সমস্যা পোহাচ্ছেন কিনা বা ভোট দিতে কেমন বোধ করছেন। আপনি একটু চাচি আমাদেরকে বলবেন যে কতদিন পরে ভোট দিতে আসছেন এবং কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। কতদিন পরে ভোট দিতে আসলেন? 5 বছর। আপনি কতদিন পরে ভোট আর দিতে মনে নাই কতদিন পরে, মনে নাই 14 বছর পরে, কতদিন পরে ভোট দিতে আসছেন? 14 বছর পর না 15 বছর পরে সিট নিবা। সুমাইয়া, যেমনটি শুনছিলেন যে 14-15 বছর পরে ভোট দিতে এসেছে। আমরা সকাল থেকে কথা বলছিলাম বিভিন্ন ভোটারদের সঙ্গে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে কেউ 17 বছর পরে, কেউ 15 বছর পরে ভোট দিতে আসছেন। আমরা তরুণ প্রজন্মের ভোটারদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আমাদের ভোটে যে সমস্ত প্রতিনিধি নির্বাচিত হবেন এবং আগামীতে যারা সরকারে ক্ষমতায় আসবেন তারা যেন এইভাবেই সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রতিটি নির্বাচন করতে পারেন এবং দেশটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে পারে। এই তারুণ্যের প্রথম ভোটে যেন এই ধরনের একটি সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা তারা সেটাই প্রত্যাশা করেছেন। আমরা একজন প্রতিনিধির সঙ্গে কথা বলবো, প্রার্থীর প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আপনি একটু আমাদেরকে জানাবেন যে ভোটের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ইনশাল্লাহ খুবই ভালো, চমৎকার। এখানে আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। যারা এখানে ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। এখানে ইনশাল্লাহ আমরা আমাদের এখানকার যারা সাধারণ জনগণ তারা উৎসুক মনে তারা ভোট দিচ্ছে। সুমনা, আপনি শুনছিলেন যে এখানে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে এবং খুব উৎসব মুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ করছে। আমরা সকালবেলায় দেখেছি কুষ্টিয়া 3 আসনের হেভিওয়েট প্রার্থী আমির হামজা, জামাত ইসলামের মনোনীত প্রার্থী আমির হামজা, তিনি ভোট প্রদান করেছেন এবং তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সারাটা দিন ভোট পরিচালিত হবে। এবং আমরা আমির হামজাকে জিজ্ঞাসা করেছিলাম যে নির্বাচনের ফলাফল কি, আপনারা কি যা হোক তা মেনে নেবেন? আমির হামজা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে যে জনগণের রায় আমরা মেনে নিব। এর বাইরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, একটু আগে আমরা যিনি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সঙ্গে কথা বলেছি এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবেশ সরকার। মানিকগঞ্জের 3টি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে। সেখানকার চিত্র জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল হক। 515টি কেন্দ্রে সকাল 7:30 থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি মানিকগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। আসলে মানিকগঞ্জে সকাল থেকেই কিন্তু বেশিরভাগ কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি। পুরুষদের তুলনায় নারী ভোটাররাই আসলে অধীর আগ্রহ নিয়ে তারা ভোট কেন্দ্রগুলোতে আসছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি বলছিলেন যে আসলে ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের কারণে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের যে আগ্রহ সেটি তৈরি হয়েছে। এ পর্যন্ত মানিকগঞ্জের আরও কিছু তথ্য আমাদের ভোটারদের জানিয়ে রাখতে চাই। মানিকগঞ্জে মূলত 3টি আসনে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 20 জন প্রার্থীর মধ্যে মানিকগঞ্জ
মানিকগঞ্জ 1 আসনটিতে 7 জন প্রার্থী, মানিকগঞ্জ 2 আসনটিতে 4 জন প্রার্থী এবং মানিকগঞ্জ 3 আসনটিতে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই সকল প্রার্থী কিন্তু প্রধান রাজনৈতিক দলের এবং এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু রয়েছেন। নারী ভোটাররা কিন্তু ভোট ব্যাংক হিসেবে আবির্ভূত হয়েছে মানিকগঞ্জে এবং নারী ভোটারদের ভোট ব্যাংক যেদিকে যাবে সেদিকে কিন্তু বিভিন্ন প্রার্থী কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছেন বলেও অনেকেই মনে করছেন। সব মিলিয়ে 103টি কিন্তু দুর্গম চরাঞ্চল হয়, সেখানে যোগাযোগ ব্যবস্থা এবং সব ভোটাধিকার প্রয়োগের বিষয়ে কিন্তু বাড়তি নজরদারি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সকালে কিন্তু নারী ভোটারদের উপস্থিতি বেশি এবং সবগুলো কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং সেই ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ দেখা যাচ্ছে, তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন এবং সার্বিক পরিস্থিতি যদি এখন পর্যন্ত বলা যায় সেক্ষেত্রে কিন্তু মানিকগঞ্জের ভোটাধিকারের যে পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে এবং প্রার্থীরা যেমনটি বলছেন যে এই ধরনের পরিবেশ যদি থাকে সেক্ষেত্রে মানুষের ভোটের পরিমাণ বাড়বে এবং দারুণ একটা ফলাফল হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সবশেষ ভোটের পরিস্থিতি। মানিকগঞ্জের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানছিলাম। নানা কারণে এবার আলোচিত ফরিদপুরের 4টি সংসদীয় আসন, সেখানকার অবস্থা জানাতে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইয়াকুব আলী তুহিন। তুহিন, নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও আমাদের বিস্তারিত জানাবেন। ফরিদপুরে দীর্ঘ 17 বছরের নির্বাচনের পরে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এই ভোট কেন্দ্রগুলো তাদের অবস্থান দেখছি। আমরা সকাল 7টার আগে থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখেছি, এই প্রত্যেকটা কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। বিশেষ করে নারী ভোটাররা তারা সকাল 7টার মধ্যেই প্রত্যেকটা কেন্দ্রে দীর্ঘ লাইন হয়েছিল। আমি যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে আমি প্রিজাইডিং অফিসারের সাথে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে এই সময়ের মধ্যে প্রায় 20% ভোট অলমোস্ট কাউন্ট হয়ে গিয়েছে। আরো জানিয়ে রাখতে চাই, আমাদের ফরিদপুরে যে 4 আসন রয়েছে সেই 4 আসনে 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 4 আসনে মোট ভোটার রয়েছে 17,71,923 জন ভোটার, যার মধ্যে নারী ভোটার রয়েছে 9 লক্ষ অধিক এবং পুরুষ ভোটার রয়েছে 8 লক্ষের একটু বেশি এবং তৃতীয় লিঙ্গর ভোটারও রয়েছেন 8 জন। আর ফরিদপুরের যে কেন্দ্রগুলো রয়েছে 154টি কেন্দ্রের মধ্যে 24টি কেন্দ্র রয়েছে দুর্গম চরাঞ্চল এবং ঝুঁকিপূর্ণ। এই সব কেন্দ্রগুলোতে ফরিদপুর রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানিয়েছেন এই দুর্গম চরাঞ্চলের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই ফরিদপুরের 4 আসনে 14টি ম্যাজিস্ট্রেট টিম তাদের মোবাইল টিম পরিচালনা করছেন, যার অধীনে প্রায় 2000 পুলিশ প্রত্যেকটা কেন্দ্রে প্রোটেকশনের জন্য রয়েছেন এবং ভোটারদের যে উপস্থিতি সকাল থেকে তাদের মনের আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন যে আমরা দীর্ঘদিন পর আমাদের ভোট দিতে পেরে অনেকটা খুবই আনন্দিত বোধ করছি এবং আপনি জানিয়ে রাখতে চাই এই ফরিদপুরের 1 এবং 3 দুই আসনের 2টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে চেঞ্জ করা হয়েছে। তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কথা বলার কারণে তাদেরকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং সর্বোপরি এই ফরিদপুরের আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রত্যেকটা কেন্দ্রে আমরা যতটুকু জানতে পেরেছি কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবগুলো কেন্দ্রেই খুব সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। কোনো দলের নেতা কর্মীরা গেটে কিংবা বুথ কেন্দ্রের মধ্যে এসে কোনো সমস্যার সৃষ্টি করছেন না। যারা তাদের মতো যে যার মতো স্বাধীনভাবে তাদের সৃষ্টি করছেন না, যারা তাদের মতো যে যার মতো স্বাধীনভাবে তাদের ভোট কেন্দ্রে এসে তাদের নিজস্ব মতামত প্রকাশ করে ভোট দিতে পারছেন। ফরিদপুর থেকে এই ছিল সর্বশেষ। সুমনা। তুহিন, ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো উত্তরের জেলা দিনাজপুরের 6টি সংসদীয় আসনেও চলছে ভোট গ্রহণ, সেখানকার চিত্র জানাতে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। তুহিন, এখন পর্যন্ত ভোট প্রদানের হার নিয়ে কোনো তথ্য কি নির্বাচনী কর্মকর্তারা দিতে পেরেছেন, আমাদের জানাবেন। সুমনা, আপনি জানেন না সারা দেশের ন্যায় দিনাজপুরেও সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি সকালের তুলনায় কিন্তু এখন ভোটারের সংখ্যাটা অনেক বেশি, কারণ নারী ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে তারা সকালেই কিন্তু ভোট দিতে আসছে, কারণ তারা ভোট প্রদান করেই বাসার যে রান্না বান্নার কাজটি সেটি কিন্তু তারা করবেন, এমনটা বলেছেন। আমি কিছুক্ষণ আগেও দিনাজপুরের যে পার্বতীপুর আব্দুল শাফি মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে এখন আমি রয়েছি। এখানে অসংখ্য কিন্তু
নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি। কিছুক্ষণ আগেও এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন আনিসুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে প্রথম ধাপে তিনি 10টার দিকে যে ভোট গ্রহণের কত পার্সেন্ট ভোট গ্রহণ হয়েছে তিনি কিন্তু সেই তথ্যটি জানাতে চেয়েছেন। তিনি বলেছেন যে 10টার আগে তিনি এই তথ্যটা জানাতে একটু বিলম্ব করছেন, যে 10টার দিকেই তিনি জানাবেন। তবে আমরা দেখেছি যে ভোটারের যে উপস্থিতি আসলে অনেকটা উপচে পড়ার মতন। নারী ভোটারের পাশাপাশি পাশেই কেন্দ্রেই কিন্তু পুরুষ ভোটাররা রয়েছে, তারাও কিন্তু সেখানে ভোট দিচ্ছে। তবে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। তারা বলছেন যে এই বর্তমান যে সকাল বেলায় রৌদ্র উজ্জ্বল পরিবেশে তারা ভোট প্রদান করতে পেরে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং তারা বলছেন যে অনেকটাই সুন্দর পরিবেশে তারা ভোট প্রদান শেষে তারা অনেকেই কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছেন। সব মিলে সুমন, আপনাকে যদি বলি যে দিনাজপুরের যে 6টি আসনে আমি এখন পর্যন্ত কয়েকটি আসন ঘুরে দেখেছি যে সবটি আসনেই কিন্তু সকালের ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়াবার সাথে সাথে অনেক ভোটারের উপস্থিতি বাড়ছে, এবং প্রত্যেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, এবং সরকারের যে গণভোটের যে আরেকটি ব্যালট রয়েছে সেখানেও কিন্তু তারা ভোট প্রদান করছেন। সব মিলে সুমনা, আজকের এই ভোট প্রদান অনেকটাই সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে। পরবর্তী খবরে অবশ্যই আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো ভোট গ্রহণের সর্বশেষ খবর। সুমনা। নিশ্চয়ই সুলতান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। পরবর্তী সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাই।